হ্যালো এভরিওয়ান, আমি সুকান্ত আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এমএস একাডেমিতে। আজকে সবার জন্য গিটার বিগিনার্স টিউটোরিয়ালের ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি অনেকদিন ধরেই বলছিলাম আমার চ্যানেলের ভিউয়ার্সদের যে আমি গিটারের বিগিনার্স টিউটোরিয়ালও আনবো, কিন্তু অনেকটা সময় নিয়ে ফেলেছি, তাই সবার কাছে আমি সরি বলতে চাই। বাট আলটিমেটলি আমি বিগিনার্স গিটার লেসনের ফার্স্ট পার্ট নিয়ে হাজির হয়েছি এবং এই লেসনের কোর্সটি আমি শুরু করছি একদম জিরো লেভেল থেকে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত গিটার বাজানো শুরুই করনি তারা কিন্তু আমার পরপর যে ভিডিওসগুলো আমি আপলোড করব ওগুলো ফলো করতে থাকো, আশা করি তোমাদের হেল্প হবে। ওকে, এমন অনেকেই আছো যারা গিটার কিনেও রেখে দিয়েছো কিন্তু শুরু করতে পারোনি, বা শুরু করেছো কিন্তু একটা সিস্টেম ওয়াইজ এগোতে হয়, ওইটা হয়তো মেনটেন করতে পারোনি বা করোনি। সো তাদের সবাইকেই বলছি তোমরা আমার ভিডিওসগুলো পরপর ফলো করতে পারো। এবং তোমাদের সবার সুবিধার জন্য আমি কি করেছি, প্রত্যেক শনিবার ঠিক করেছি একটা করে বিগিনার্স গিটার টিউটোরিয়াল আপলোড করব। এখানে কি থাকবে, একদম জিরো লেভেল থেকে, অর্থাৎ গিটারের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে প্রথমে কোন প্র্যাকটিসটা করলে কাজে আসবে এবং কোনো পার্টিকুলার টাস্ক আমরা কেন করব, এই কেনর উত্তরও আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে। ওকে, সো প্রত্যেক শনিবার হলেই কিন্তু তোমরা একদম রেডি হয়ে থাকবে, কারণ আমি একটা করে ভিডিও শনিবার সন্ধে 7টার সময় আপলোড করব। হ্যাঁ, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বললাম। আই হোপ তোমাদের আমি নিরাশ করব না। এখানে তুই আছিস, তুমি আছো, আপনিও আছেন, সবাইকে একসাথে তুমিই বলছি। তো চলো সবাই শুরু করা যাক। এখন আমি গিটারের উপর ইন্ট্রোডাকশান দেবো, কিন্তু তার আগে কতগুলো কথা বলে রাখতে চাই তোমাদের সবাইকে। ফার্স্ট থিং হচ্ছে যে তোমরা যদি মনে করো যে আমরা খুব ফাস্ট গিটার শিখতে চাই, তাহলে কিন্তু ওই চিন্তাধারা সরিয়ে দাও। ওকে, একদম সিম্পল স্টেপ বাই স্টেপ শিখবো, এই চিন্তাধারা করে এগোনোর চেষ্টা করো। এই কারণেই বলছি, যদি তুমি মনে করো যে আমি তাড়াতাড়ি শিখতে চাই, তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। কিন্তু তুমি যদি ভাবো স্টেপ বাই স্টেপ এভাবে শিখে যাব, তাহলে কিন্তু অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছ, এরকম তুমি নিজেই বুঝতে পারবে। এটা গেল একটা কথা। এছাড়া ইউটিউবের ভিডিওসের মাধ্যমে যদি তোমরা শেখার প্ল্যানিং করে থাকো, তাহলে এটাই বলতে চাই যে ভিডিওগুলো যখন দেখছো তখন কিন্তু স্কিপটা করো না, ভিডিওটি মন দিয়ে দেখো, ভিডিওগুলো মন দিয়ে দেখো। ওকে, স্কিপ না করে প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করো। বিগিনার্সদের ক্ষেত্রে কিন্তু এই একটা জিনিস খুবই লাগবে, ওটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। ওকে, এই দেখো একজন স্কিপ করতে যাচ্ছিল, প্রায় ধৈর্যটা রাখতে হবে। আর ব্যাপারটা হচ্ছে কি, যে শুরুতে যখন কোনো জিনিস আমি নিতে চাইছি না, তখন না ব্রেন তো তার জন্য রেডি নেই। ওকে, এবার আমাকে স্লো করেই জিনিসটাকে ব্রেনের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। একবার বসে গেলে কিন্তু তখন আর দেখতে হবে না, বস ফুল স্পিডে এগোবে। ওকে, সো এই একটা জিনিস তোমাদের একদম কেয়ারফুলি করতে হবে। ওকে, সো এবারে চলে আসছি গিটারের ইন্ট্রোডাকশনে। ওকে, সো আমার কাছে আছে একটি অ্যাকোয়াস্টিক গিটার, হার্জ কোম্পানির, মডেল নাম্বার HZA4000TS। ওকে, এখান থেকে শুরু করছি। গিটার যখন এভাবে দাঁড়িয়ে থাকে স্ট্রেট, তখন অবভিয়াসলি মাথা, হেড। আমাদের আছে দুটো কান, এদের আছে 6টা কান। ওকে, অ্যাকচুয়ালি বলা হয় কি 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 একসঙ্গে কিস। ওকে, এখন এদের কাজ কি? ছোটোবেলা দেখবে আমাদের গার্জেন কান ধরে পাকিয়ে বলতেন, হ্যাঁ এরকম বদমাশি করিস না। ওকে, মানে সঠিক পথে আনানোর চেষ্টা করতেন। আর এদেরও কাজটা অনেকটা ওই রকমই। কীরকম? গিটারে থাকে 6টা স্ট্রিং। ওকে, এই 6টা স্ট্রিং প্রত্যেকটা কান, প্রত্যেকটা কিয়ের সাথে কানেক্ট থাকে, অর্থাৎ কিগুলো এরকম আছে, তার সঙ্গে এরকম জড়ানো আছে স্ট্রিংগুলো। ওকে, তার মানে এটাও জেনে নিলে যে এই যে যা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে গিটারের স্ট্রিং। এক্স্যাক্টলি, তুমি ঠিক বলেছো। ওকে, তো ফার্স্ট স্ট্রিং, এটা ফার্স্ট স্ট্রিং। ওকে, মানে নিচের যে সবচেয়ে পাতলা একদম রোগা যে স্ট্রিংটা, যে খাওয়া দাওয়া কম করে, সে হচ্ছে কানেক্ট হচ্ছে এই কিটাতে। ওকে, এখন পার্টিকুলার একটা দিকে ঘোরালে স্ট্রিংগুলো টাইট হবে, ঠিক তার উল্টো দিকে ঘোরালে স্ট্রিংগুলো লুজ হবে। সিম্পল। তাহলে ফার্স্ট স্ট্রিংয়ের জন্য ফার্স্ট কি এখানে। এখন কি করতে লাগে, কি করতে লাগে সেটা আমি বলছি একটু পরে। ওকে, সেকেন্ড স্ট্রিং এখানে, থার্ড স্ট্রিং কানেক্ট হচ্ছে এখানে, তার উপরে যে ফোর্থ স্ট্রিং সেটা কানেক্ট হচ্ছে এখানে। ওকে, তারপর ফিফথ স্ট্রিং এখানে, আর সিক্সথ স্ট্রিং এখানে। ওকে, তাহলে কীভাবে কিয়ের নামকরণ হলো? 1 2 3 4 5 6, এভাবে 1 2 3 4 5 6। ওকে, এবার বলি কেন, মানে এই নাম্বারিংগুলোর জন্য কী হবে। অনেক সময় কী হয়, বিগিনার্সদের টিউন করতে লাগে স্ট্রিংগুলো। স্ট্রিং টিউন কেন করব তার আগে সেটা বলে রাখি। অ্যাকচুয়ালি গরম ঠান্ডা, মানে ওয়েদার তো চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। সো যেহেতু এগুলো মেটালের, ওকে, সো ওয়েদারের সাথে সাথে ওদের অবস্থারও পরিবর্তন হয়। ওকে,
ওই গরম পড়লে এক্সপ্যান্ড হয়ে যায়, শীত পড়লে কম্প্রেস হয়ে যায়। তো এই কারণের জন্য টিউনটা সঠিক রাখতে হবে। এখন টিউন কি? টিউন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে গিটারকে বাঁধতে হয়। ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা টিউন আমাদের যদি করতে হয় তাহলে আমাদের কিয়ের মাধ্যমে ওই সঠিক টিউনে আনতে হবে। ওকে, কিভাবে কি করতে হবে ধীরে ধীরে বলবো, নো প্রবলেম। কিন্তু আপাতত এটা তো জেনে নিই যে কিয়ের কাজ কি। সো মোটামুটি ক্লিয়ার হয়েছে যে কিগুলোর কাজ কি। ওকে, এখন স্ট্রিংগুলো তো গেছে। এইখানে একটা জিনিস আছে, এইখানে একে বলা হচ্ছে নাট। কী করতে কাজে লাগে একটু পরে বলছি, তার আগে বলে দিই যে এই অংশটা কি। একদম লম্বা গলা, নেক। ওকে, নেক হলো, নেকের উপরে আছে একটা সুন্দর একটা বোর্ড, তাকে বলা হচ্ছে ফ্রেট বোর্ড। ওকে, ফ্রেট বোর্ডে একটা করে সেপারেট করা আছে অংশ, এই একটা জোন, এই একটা জোন, জোন ভাগ করা আছে। প্রত্যেকটা জোনকে বলা হয় একটা করে ফ্রেট। ওকে, তাহলে এটার নাম কি? ফার্স্ট ফ্রেট, এক্স্যাক্টলি। এটা সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, এটা ফিফথ ফ্রেট। হ্যাঁ, 4 নম্বরটা স্কিপ করে বললাম ইচ্ছে করে। সো 1 2 3 4 5 6 এরকম করে ফ্রেটের নামকরণ। ওকে, এখন মার্কিং করা আছে। মার্কিং করা আছে কেন? যাতে আমাদের ফ্রেটগুলো চিনতে সুবিধা হয়। 1 2 3 করে হিসেব করবো আমরা। যদি মাথার মধ্যে বসে যায় যে প্রথম মার্কিংটা 3 নম্বরেই করা আছে, দেখো 3 নম্বরেই করা থাকবে, এই গিটার হোক বা অন্য কোনো গিটার হোক, 3 নম্বরেই মার্কিং করা থাকবে। ওকে, সো 3 5 7 9 তারপর 12 আরও চলতে থাকবে। মেনলি এই পর্যন্ত আমি বললাম। এখন ব্যাপারটা হচ্ছে আমরা গিটার বাজানোর সময় এভাবে দেখব না, তাহলে কী হবে? এইখানে দেখব। সো এখানে একটা মার্কিং করা আছে, মানে গিটারের আপার যে অংশটা ওখানেও মার্কিং করা থাকে। ওকে, 3 5 7 9 12তে, 12তে এখন ডাবল ডট করা আছে। কেন পরে বলছি। ওকে, তাহলে ফ্রেট বোর্ড জানা হয়ে গেল, ফ্রেট জানা হয়ে গেল। এইবার চলে আসছি তার পরের অংশে, ওটা হচ্ছে গিটারের বডি। ওকে, এই যে টোটাল অংশটা দেখছো ওটাকে বলা হচ্ছে গিটারের বডি। ওকে, এখন এখানে থাকে একটা হোল। ওকে, আমরা যখন স্ট্রিং প্লে করব না, তখন এই হোলের মাধ্যমে সাউন্ডটা ফাঁপা বডি ভেতরে, তার মধ্যে গিয়ে সাউন্ডগুলো রিফ্লেকশন হয়ে একটা সুন্দর ভরাটি সাউন্ড প্রডিউস করবে। সো এটাই হচ্ছে হোলের কাজ এবং বডির কাজ। এবার এখানে আছে গিটারের ব্রিজ। ব্রিজের কাজ কি? স্ট্রিংগুলো এই ব্রিজ থেকে শুরু হয়েছে এবং ফ্রেট বোর্ডের ওপর দিয়ে গিয়ে যে যার কিতে গিয়ে কানেক্ট হয়েছে। এখন ব্রিজ কি করছে? এই পারের প্রান্ত থেকে স্ট্রিংগুলোকে ঝুলিয়ে রাখছে, অর্থাৎ ফ্রেট বোর্ডের সাথে কানেক্ট হতে দিচ্ছে না। হালকা ডিস্টেন্স মেনটেন করে কিন্তু স্ট্রিংগুলো গেছে। ওকে, এটা গেল এ পারের প্রান্তে। এখন এ পারের প্রান্তেও তো কাউকে লাগবে, তখন বলেছিলাম যে নাটের ব্যাপারে পরে আসছি। এই পারের প্রান্তে এই কাজটি করছে নাট। ওকে, নাট থাকার জন্য স্ট্রিংগুলো ফ্রেট বোর্ডের উপরে না পড়ে নাটের ওপরে কানেক্ট হচ্ছে এবং তার জন্য স্ট্রিং আর ফ্রেটের মধ্যে হালকা মিনিমাম ডিস্টেন্স থাকছে। ওকে, এখন তোমাদের কারো এটা মনে হতেই পারে যে এত ইন্ট্রোডাকশন দেওয়ার কী আছে, একেবারে শুরুর টাস্কটা দিলেই তো হয়। এই দেখো একজন মুচকি হেসে ফেললো, কারণ ওইটা ভাবছিল। অ্যাকচুয়ালি এটা জানা উচিত, মানে ডেসক্রিপশন গিটারের সম্বন্ধে জানা উচিত। তার কারণ হচ্ছে যে আমি সাপোজ পরবর্তীকালে কোনো টাস্কে বললাম যে ফিফথ ফ্রেট ধরো, এখন ফ্রেট কথাটা না জানলে ফিফথ ফ্রেট ধরবে কী করে, রাইট? সেকেন্ড কিটাকে একটু টাইট করো। সেকেন্ড কি কোথায় বাবা, কি আবার কোথায়, কি আবার কী জিনিস জানতে তো হবেই না। আর সায়েন্টিফিক ওয়েটা না জানলে না আমরা যখন বাজিও না সেই শান্তিটা পাবো না, মানে কি মেকানিজমে জিনিসটা তৈরি হয়েছে ওটা তো জানা উচিত নাকি? সো এই জন্য গিটারের এই কয়েকটা পার্ট তো জানাই যায়, তাই না? ধৈর্য নেই? আছে, আমি জানতাম আছে। ওকে, আর দু একটা পার্ট আছে, ওগুলো বলে নিই। এইখানে না অনেক গিটারে একটা স্টিকার থাকে। ওকে, এই স্টিকারটা যদিও আমার গিটারে নেই কিন্তু রাখা উচিত। ওকে, এই স্টিকারটাকে বলা হয় পিক গার্ড বা প্লেকট্রাম গার্ড। ওকে, এখন সেটা জানতে গেলে আগে জানতে হবে যে পিক কী বা প্লেকট্রাম কী। পিক বা প্লেকট্রাম হলো এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা গিটারটাকে প্লে করি, মানে ডান হাত দিয়ে। কেউ লেফটি হলে ব্যাপারটা আলাদা, তখন বাঁ হাত দিয়ে প্লে করবে। কিন্তু নর্মালি যে রাইট হ্যান্ডে যে কাজগুলো থাকে ওই কাজটা যে বস্তু দিয়ে করা হয় তাকে বলা হচ্ছে প্লেকট্রাম বা পিক। ওকে, এখন প্লে করার সময় কি হয়, নিচে স্ক্র্যাচ হওয়ার চান্স থাকে, তাই জন্য এখানে একটা পিক গার্ড দেওয়া থাকে যাতে এই বডির ওপরের অংশের উপর স্ক্র্যাচ না হয়। ওকে, সিম্পল। আর কয়েকটা অংশ আছে, যেমন এখানে একটা অংশ থাকে, সেটা হচ্ছে গিটারের যে বেল্ট আমরা পরি, যদিও আমারটা এখানে কানেক্ট করেছি আমার সুবিধার জন্য, কিন্তু এটাকে আমরা এখানেও কানেক্ট করতে পারতাম। এবং আরেক প্রান্ত থাকবে এখানে, যেটা অলরেডি আমার কানেক্ট করা আছে। সো এই দুটো অংশ। আর যদি কোনো অংশ আমি বাদ দিয়ে থাকি এখন, তাহলে আমি পরে বা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো, বা তোমরা কী করতে পারো, কমেন্ট বক্সে কোনো কোয়ারিজ থাকলে সেটা জানাতে পারো, আমি চেষ্টা করব ওগুলো সলভ করার। ওকে,
এবারে বিগিনার্সদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্টের উপর আমি ফোকাস করব, সেটা হচ্ছে যে এই পিক বা প্লেকট্রামটি আমরা কিভাবে ধরবো। ওকে, যদি এই টপিকটা স্কিপ করো তাহলে কিন্তু বস প্রবলেম ফেস করতে হতে পারে। সো রাইট টেকনিকটা আমি তোমাদের এখন বলবো, কেয়ারফুলি ফলো করো। ওকে, এটা হচ্ছে থাম্ব বা বুড়ো আঙুল, এক কথায় বুড়ো, ছোটোবেলা থেকেও বুড়ো হয়ে আছে। এই হচ্ছে হাত, যদি এটাকে সরল রেখা ভাবি, আর এই হচ্ছে থাম্ব। ওকে, থাম্বের এই অংশের উপর আমরা প্লেকট্রামের এই চওড়া অংশটা রাখবো। ওকে, রাখলাম। তাহলে এটা যদি সরল রেখা হয় তাহলে তার সাথে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বরাবর থাকবে প্লেকট্রামের সরু মুখটি। ক্লিয়ার? এখন তারপরে এই ফিঙ্গার, যাকে আমরা ফার্স্ট ফিঙ্গার বলবো, পরে আরও ক্লিয়ার করে দেবো, এখনই বলে দিই, এটা ফার্স্ট ফিঙ্গার, এটা সেকেন্ড ফিঙ্গার, এটা থার্ড ফিঙ্গার, এটা ফোর্থ ফিঙ্গার। একইভাবে এই হাতেও ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার, ফোর্থ ফিঙ্গার। ওকে, এই হচ্ছে ফিঙ্গারের নামকরণ, জেনে রাখতেই হবে কারণ পরবর্তীকালে কাজে লাগবে। সো থাম্বের উপরে বা বুড়ো আঙুলের উপরে আমরা কি করব, আমরা এই ফার্স্ট ফিঙ্গারের একটা পার্ট রাখবো। এখন কোন পার্ট? এই পার্ট কিন্তু নয়, বুড়ো আঙুলের এই পার্টের উপর রাখবো, কিন্তু এই ফিঙ্গারের যে সাইড পার্টটা, সাইড, ওকে, সাইড পার্টটা আমরা জাস্ট পুট করব। এখন এটা পুট করতে গেলে অনেকে এরকম বেশি করে দেয়, তখন কি হয়ে যাবে, প্লেকট্রামের বা পিকের মুখটা এখানে, ফিঙ্গারের যে মুখটা বা টপ পার্টটা এখানে, তখন কী হবে, বাজাবো কী করে? সো এরকম করে একটা ব্রেনের মধ্যে ভাবতে হবে যে কীরকম করলে ভালো হয়। আমি একটা শর্টকাট বলছি, হেভি লাগছে স্টাইল, ওকে, হেভি লাগছে, অথবা ওকে, ওকে একদম ওকে, ওকে স্টাইল। ওকে, এই হচ্ছে টেকনিক। ওকে, তাহলে কী হবে, অনেক সময় ঘেমে যায় অনেকক্ষণ বাজানোর পরে, পড়ে যাওয়ার চান্স কম থাকবে। অনেক তারা কী করো, এই পার্টের উপর এরকমভাবে ফেলে দাও, তাতে কী হবে, এই হাতের পজিশনটা কিন্তু মুড়তে হবে। ওকে, পড়ে যাওয়ার চান্স থাকবে, টেকনিকটা এইরকম হওয়ার ফলে অনেক ফাস্ট জিনিসগুলো বাজাতে পারবে না। সো এতগুলো কারণের জন্য টেকনিকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই টেকনিক স্ট্রং থাকলে পরবর্তীকালে আর প্রবলেম ফেস করতে হবে না, নাহলে পরবর্তীকালে যখন হ্যাবিট হয়ে যাবে না, তখন আবার ওইখান থেকে ব্যাক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আরেকবার বলে দিই, এই হচ্ছে হাত, এই হচ্ছে থাম্ব, এই রাখলাম প্লেকট্রামের চওড়া অংশটিকে, তারপর এটাকে পুট করলাম একদম এই স্টাইল। ওকে, ডান হয়ে গেল। বেশিরভাগ অংশটা ভেতর দিকে থাকবে আর সামান্য যে সরু মুখটা ওটা বাইরের দিকে থাকবে। ক্লিয়ার? আর 90 ডিগ্রি কেন বললাম তার কারণটা এবার বোঝাচ্ছি। ওকে, সো আই হোপ দেখতে পাচ্ছ সবাই, গিটারে যে বাঁকা অংশটা আছে, ওকে, ইভেন নিচেও একটা বাঁকা অংশ আছে, ওটা হচ্ছে কি আমাদের থাইয়ের উপর যখন আমরা বসে বাজাবো তখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন হাতের এই কনুইটা এক্স্যাক্টলি গিটারের বডির উপরে থাকবে। ওকে, এখন কোথায় থাকবে, এখানে 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 অনেক জায়গাতে হতে পারে, থাকতে পারে, তাই না? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমাদের বাজাতে হবে এই চত্বরে। ওকে, অন্য জায়গায় বাজালে সেই ফ্লেভারটা পাবো না যেটা এখানে বাজালে পাবো। ওকে, তাহলে আমরা এখানে বাজাবো। এখন সাপোজ আমি এখানে রাখলাম, ওকে, তাহলে আমাকে মুড়তে হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে রাখা যাবে না। ওকে, তাহলে একটু দূরে সরালাম, এখনও হালকা মুড়তে হচ্ছে, আর একটু, আমার জন্য পারফেক্ট হচ্ছে এইটা। ওকে, ডান। এই তো একদম না মুড়ে, মানে হাতের এই অংশটা একদম স্ট্রেট রেখে সহজেই বাজাতে পারছি। এবং 90 ডিগ্রি বা 90 ডিগ্রি করার ফলে লাভটা কী হয়েছে, এর দিকটা এদিকে চলে গেছে আর পিকটার দিকটা নিচের দিকে চলে এসেছে, তাই সহজে আমরা বাজাতে পারবো। ক্লিন, একদম ক্লিয়ার। আরেকটা বিষয় হচ্ছে আমরা কনুই থেকেই আমাদের হাতের নিচের পার্টটা মুভ করব, অর্থাৎ অনেকে এরকমভাবে নিচে চলে যাও, এতটা চলে যাও না, এখান থেকেই করার চেষ্টা করো। ওকে, অ্যাকোয়াস্টিক গিটার বলি এত কিছু বলতে হচ্ছে, ইলেকট্রিক গিটারে তো এরকম রাখারও জায়গা নেই। ওকে, সেই প্রসঙ্গে তো পরে আসবো, বাট আপাতত অ্যাকোয়াস্টিক গিটারের লেসন। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টপিকটা। এবার চলে আসছি ফার্স্ট টাস্কে, অর্থাৎ প্রথম তোমরা কোনটা প্র্যাকটিস করবে। ওকে, লেফট হ্যান্ডের কিছু কাজ থাকে, রাইট হ্যান্ডেরও কিছু কাজ থাকে, এবং আমি ফার্স্ট টাস্কটি দেওয়ার আগে তোমাদের তার কারণটি ডিটেলসে বলবো, যাতে তোমরা বুঝতে পারো যে কেন আমরা এই প্র্যাকটিসগুলো করবো। ওকে, বেসিক্যালি আমাদের যারা 10th ক্লাস পার করেছো তারা জীবনবিজ্ঞানে একটা চ্যাপ্টার পড়ে থাকবে, প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ আমাদের অজান্তেই পা দুলতে থাকা বা সাইকেল চালানো, সাঁতার শেখা বা শিশুর জন্মের সাথে সাথে কেঁদে ওঠা, এরকম কিছু ঘটনা থাকে, যার মধ্যে কয়েকটি ঘটনা থাকে বাই ডিফল্ট, মানে যেগুলোকে শিখতে লাগে না ইনিশিয়ালি, আর কিছু কিছু থাকে যেগুলো শিখতে লাগে প্রথম দিকের, আর পরবর্তীকালে সেটা অটোমেটিক হয়ে যায়। ওকে, যেমন সাঁতার শেখা, সাইকেল চালানো, হাঁটতে শেখা বা হাঁটা আর কি, এগুলো হচ্ছে ব্রেনকে মেসেজ পাঠানো হয় যে এইভাবে এই প্রসিডিওরে আমরা জিনিসটাকে কন্টিনিউ করব, এবং প্রথম স্টেপসগুলো ব্রেন দ্বারা অপারেট করা হয়,
যেমন ধরে ধরে পায়ে স্টেপগুলো ফেলে ফেলে একটা বাচ্চার হাঁটাটাকে শেখানো হয়, বা সাঁতার শেখার সময় ব্যাপারটা তাই যে প্রসিডিওরটা ব্রেন দ্বারা অপারেট করা হয়। তারপর একবার প্রসিডিওরটা রেডি হয়ে গেলে ব্রেন কিন্তু আর অপারেট করে না, তখন অটোমেটিক প্রসেসের মধ্যে ওরা ঢুকে যায়। এটাকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ওকে, সাইকেল চালানোর ক্ষেত্রেও ব্যাপারটা একই। প্রথম দিকে ব্রেন খুব স্লোলি ব্যাপারটা বসিয়ে নেয়। ওকে, তারপর একবার বসে গেলে কিন্তু তখন স্পিড অটোমেটিক্যালি নিয়ে নেয় এবং তখন আর ব্রেন দ্বারা অপারেট হয় না। এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ওকে, সো আই হোপ তোমাদের প্রতিবর্ত ক্রিয়া এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমি প্রতিবর্ত ক্রিয়া কেন বলছি তার কারণটা আমি বুঝিয়ে বলছি। বেসিক্যালি আমাদের লেফট হ্যান্ডে কিছু কাজ করতে হয় এবং রাইট হ্যান্ডেও কিছু কাজ করতে হয়। সো ব্রেন একসাথে মানে অ্যাট এ টাইম দুটো দিকে কনসেন্ট্রেট করতে পারবে না। ওকে, সো ব্রেন কনসেন্ট্রেট করবে লেফট হ্যান্ডের উপরে। ওকে, লাইক কর্ডস চেঞ্জ করা বা নোটস অপারেট করা। ওকে, আর রাইট হ্যান্ডে আমরা যে স্ট্রিংস ধরবো, রাইট হ্যান্ড কিন্তু অটোমেটিক সেই স্ট্রিংয়ে ডাউন স্ট্রোক হোক বা আপ স্ট্রোক হোক সেগুলো নিয়ে নেবে। ওকে, কিছু কিছু টার্ম এখন যদি তোমরা বুঝতে না পারো সেগুলো পরের লেসেন্সগুলোতে তোমরা বুঝতে পারবে। ওকে, বাট ওভারঅল বিষয়টা হচ্ছে যে আমরা রাইট হ্যান্ডের কিছু কাজ দিয়ে শুরু করব এবং রাইট হ্যান্ডের কিছু কাজ আমরা ধরে ধরে ব্রেনের মধ্যে বসিয়ে নেব, যাতে কি পরবর্তীকালে আমরা লেফট হ্যান্ডের কোনো কাজ করলেও রাইট হ্যান্ডের ওই আগের প্র্যাকটিসগুলো বাই ডিফল্ট হয়ে যায় এবং লেফট হ্যান্ডের কাজগুলোতে ওগুলো সিঙ্ক হয়ে যায়, মানে সিঙ্ক্রোনাইজ হয়ে যায় একসাথে। যখনই আমরা প্রেস করি তখন এখানেও অটোমেটিক বেজে উঠবে, তখন আমাকে আলাদা করে এফোর্ট দিতে হবে না। ওকে, এই হচ্ছে কনসেপ্ট। এখন রাইট হ্যান্ডের প্রথম কাজ কি হবে? অনেকে লেফট হ্যান্ডের কিছু কাজ দিয়ে তোমাদের প্র্যাকটিস শুরু করো, বাট অ্যাকর্ডিং টু মি রাইট হ্যান্ডের কিছু কাজ দিয়ে শুরু করো, কারণ আমাদের গিটারটা শিখতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে যে গিটারটা আমাদের ইন্টারেস্টটা রেখে শিখতে হবে। অনেকে কিন্তু এক একটা স্টেজে এসে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাই গিটারটা কন্টিনিউ করতে পারে না। সো ইন্টারেস্টটাকে বজায় রাখতে হবে। সো আমরা গিটার লার্নিং উইথ ফান এই টেকনিকটা মেনটেন করব। ওকে, রাইট হ্যান্ডের কিছু কাজ এখন আমি তোমাদের দেখাবো। ফার্স্ট উইকে তোমাদের দু একটি কাজই দেবো। ওকে, তারপরে তোমাদের নেক্সট যে আমি টিউটোরিয়ালটি আপলোড করব সেখানে আরও ডিটেলসে কিছু রাইট হ্যান্ডের কাজের উপর আমি ডিসকাস করব। ওকে, সো এটা হচ্ছে 6th স্ট্রিং। ওকে, 6 5 4 3 2 1। ওকে, এখান থেকে হিসেব করে তাহলে 1 2 3 4 5 6, 6টা স্ট্রিং। এখন আমরা কি করব, ওপর থেকে মানে কোনো স্ট্রিংয়ের ওপর থেকে নিচের দিকে হিট করলে কি হয়? ডাউন স্ট্রোক। ওকে, সো আমরা ডাউন স্ট্রোক প্লে করব। সিম্পল ডাউন স্ট্রোক, ক্লিন যেন আওয়াজ হয়, খুব জোরালো না হলেও চলবে কিন্তু ক্লিন হওয়া চাই। ওকে, এবং কনফিডেন্টলি, মানে বাজানোর সময় হাত কাঁপছে, বাজাবো কীভাবে বাজাবো, কতটা জোরে বাজাবো ভাবা দরকার নেই, নর্মাল। ওকে, ডাউন স্ট্রোক। এটা হয়ে যাওয়ার পরে 5 নম্বর স্ট্রিংয়ে ডাউন স্ট্রোক এগেইন। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, সাপোজ এটা 6 নম্বর স্ট্রিং, এটা 5 নম্বর স্ট্রিং। ওকে, আমি এখানে হিট করার পরই এখানে টাচ করে ফেললাম। এইভাবে বাজিয়ে কি হবে, যে আমাদের উদ্দেশ্যটা রাইট হ্যান্ড প্র্যাকটিসের, ওটা কিন্তু সফল হবে না। বেসিক্যালি রাইট হ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে অনেকগুলো ইমপ্রুভমেন্ট হয়। ফার্স্ট থিং হচ্ছে আমরা স্লোলি প্র্যাকটিস করব, যার ফলে আমাদের ধৈর্য জিনিসটা তৈরি হবে। আর এছাড়া আমরা যদি এইভাবে টাচ করে 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 স্ট্রিংগুলো প্লে করি, তাহলে যে কেউ ওটা প্লে করতে পারে। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে ইন্ডিভিজুয়ালি স্ট্রিংসগুলো প্লে করা। ওকে, 6th স্ট্রিং ডাউন স্ট্রোক প্লে করলাম, দিয়ে কন্ট্রোল করব। ওকে, তারপরে 5th স্ট্রিংয়ে ইন্ডিভিজুয়াল আবার আমরা ডাউন স্ট্রোক প্লে করব। ওকে, তারপর 4th স্ট্রিং, তারপর 3rd স্ট্রিং, এইভাবে আমরা প্লে করে যাব। সো এটা টেকনিক হবে এবং খুব স্লোলি এবং ক্লিন আওয়াজের সাথে। আমরা লেফট হ্যান্ডকে জাস্ট এখন সাপোর্ট হিসেবে ইউজ করব। ওকে, যাতে পড়ে না যায়। আদারওয়াইজ লেফট হ্যান্ডের কোনো পার্ট যেন স্ট্রিংসের উপরে টাচ না করে, তাহলে কী হবে, আওয়াজ মিউট হয়ে যাবে। ওকে, সো ডাউন স্ট্রোক হলো। ওকে, এরকম স্পিড বা এর থেকেও স্লো হলে চলবে, কিন্তু ফাস্ট করার দরকার নেই। আমি জানি তুমি ফাস্ট করতে পারবে, কোনো ব্যাপার না এটা করা, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড প্র্যাকটিসে শুধুমাত্র যে আমাদের এই হাতের প্র্যাকটিসটা হচ্ছে তা নয়, আমাদের ডিস্টেন্সটার সম্বন্ধে একটা আইডিয়া হচ্ছে যে মানে একটা স্ট্রিং এবং তার পরের স্ট্রিং এদের মধ্যে একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে। ওকে, আমরা স্লোলি প্র্যাকটিস করার মাধ্যমে নিজের অজান্তেই ব্রেনের মধ্যে ওই ডিস্টেন্সটা কিন্তু বসিয়ে নিচ্ছি। তাই যখন আমরা লেফট হ্যান্ডে কোনো কাজ করব তখন কিন্তু রাইট হ্যান্ডে এই ডিস্টেন্স ব্যাপারটার কনসেপ্টটা যেহেতু মাথার মধ্যে বসে আছে, তাই অটোমেটিক্যালি একটা স্ট্রিং থেকে তারপরে স্ট্রিং, অথবা এই ডিস্টেন্সের ডাবল ডিস্টেন্স হলে একটা স্ট্রিং ছেড়ে পরের স্ট্রিং,
বা একটা স্ট্রিং ছেড়ে তার পরে স্ট্রিংয়ে হঠাৎ করে জাম্প করা, অর্থাৎ এই ডিস্টেন্সের ডাবল ডিস্টেন্স যেটা, এই ব্যাপারগুলো তখন অটোমেটিক হয়ে যাবে, তখন আর এফোর্ট দিতে লাগবে না, তখন খুব সহজে টাইমও অনেকটা কম লেগে যাবে, তখন আমরা মন দিয়ে লেফট হ্যান্ডের কাজগুলো করতে পারবো। সো ওই কারণে রাইট হ্যান্ডের প্র্যাকটিস আমরা ইনিশিয়ালি করব এবং ভালো করে ব্রেনের মধ্যে বসিয়ে নেব আর স্লো স্পিডে করব। ওকে, সো ফার্স্ট উইকে তোমাদের কাজ একটা তো বললামই, ডাউন 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 ডাউন, স্লো করে করবে যদিও, আর ব্যাক করে আসবে আপ স্ট্রোক মেরে। ওকে, তাহলে কী হবে, 1 নম্বর থেকে আপ স্ট্রোক, আপ, ওকে, 2 নম্বরে আবার আপ স্লো, 3 নম্বরে আবার আপ, তারপর 4 নম্বরে, তারপর 5 নম্বরে, তারপর 6 নম্বরে। ওকে, এইভাবে তোমরা কন্টিনিউ 15 থেকে 20 বার অ্যাট এ টাইম করবে। এবং এটা করার মধ্যে যদি কোনো স্টেজে তুমি মিস করে ফেলো কোনো স্ট্রিংস, তাহলে কী করবে, আবার প্রথম থেকে করবে এবং তুমি নিজেই নিজে টিচার হও আর বলো যে আমি 15 বার করবো বা 10 বার করবো, কিন্তু ওই 10 বারের মধ্যে যদি 10 নম্বর বারেও ভুল আমি স্ট্রিং প্লে করি বা মিস করে যাই বা কোনো রকম কোনো ভুল হয়, লাইক মিউট সাউন্ড, এটাও এক ধরনের ভুল, তাহলে আমরা আবার শুরু থেকে শুরু করব, মানে একদম আবার নাম্বার 1 থেকে শুরু করব। ওকে, এরকম মানসিকতা নিয়ে শুরু করো, দেখবে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হচ্ছে। কম্প্রোমাইজ করবে না নিজের সাথে। ওকে, কারণ তুমি নতুন কোনো জিনিস শিখছো, তাই তোমাকে নিজের মধ্যে থেকে নিজেকে স্ট্রং হতে হবে। ওকে, সো এটা একটা প্র্যাকটিস হলো। এবার হচ্ছে নেক্সট প্র্যাকটিস হচ্ছে ডাউন আপ। ওকে, মানে 6 নম্বর ডাউন প্রেস করে আপ স্ট্রোক প্লে করা। ওকে, ডাউন আপ, তারপর 5 নম্বরে আবার ডাউন আপ। ওকে, তারপর 4 নম্বরে ডাউন আপ, তারপর 3 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, তারপরে ওখান থেকে ব্যাক করব। কিভাবে ব্যাক করব আশা করি তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, একদম আপ ডাউন। ওকে, তাহলে আপ ডাউন, আবার 2 নম্বরে আপ ডাউন, আবার 3 নম্বরে আপ ডাউন। আগের প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পরে তোমরা এটাকে টাচ করবে এবং এটাও 10 থেকে 15 বার তোমরা কন্টিনিউ করবে। প্রত্যেকটা যখনই তোমরা বসবে এই ফার্স্ট উইকের জন্য, তখন তোমরা এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না। এখন এই প্রসঙ্গে তোমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে গিটারটা তোমরা কিন্তু স্ট্রেট বসাবে। ওকে, অর্থাৎ এভাবে বসানোর ফলে তোমরা কিন্তু তোমার এখান থেকে যখন দেখছো তখন একটা স্ট্রিং দেখতে পাবে, ওটাই কিন্তু ঠিক প্রসেস। তোমরা কি করতে চাও, কখনো কখনো ইনিশিয়ালি নিজের সুবিধার জন্য এরকম বাঁকিয়ে নাও, যাতে তোমরা সবগুলো স্ট্রিং দেখতে পাও এবং রাইট হ্যান্ডের কাজগুলো করতে সুবিধা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি করা উচিত নয়। তোমরা স্ট্রেট রাখো এবং একটা স্ট্রিং দেখতে পাচ্ছ এরকম জায়গাটাতেই তোমরা তোমার চোখকে ফিক্স করো। তারপরে প্রথম অসুবিধা হবে বটে, কিন্তু অসুবিধার পরের স্টেজে কিন্তু দারুণ একটা ফ্লো ব্যাপারটা আছে। সো কম্প্রোমাইজ না করে তোমরা এই টেকনিকটি মেনটেন করেই প্র্যাকটিস করো। ওকে, সো ফার্স্ট উইকে তোমাদের এই দুটো কাজই থাকছে, কোনো এক্সট্রা কাজ নয়, কিন্তু কন্ট্রোল জিনিসটা তোমাদের রপ্ত করতে হবে। এটা শুধু ডান হাতের কাজ নয়, এর মাধ্যমে তোমাদের ব্রেনের যে স্টেবিলিটি ব্যাপারটা অনেকটাই ডিপেন্ড করছে। আর এছাড়া গিটারটি প্রপারলি টিউন করা থাকলে তার আওয়াজটা কানে আসবে এবং তাতে কী হবে, একটা মিউজিক্যাল সেন্সও তৈরি হবে, নোটসের একটা সেন্স তৈরি হবে। যদিও আমি ফার্স্ট লেসনে আমি তোমাদের টিউন করা শেখাইনি, কিন্তু আমি নেক্সট 2-1 লেসনের মধ্যেই আমি টিউন করা শিখিয়ে দেবো, যার ফলে তোমাদের যখনই তোমরা ওপেন স্ট্রিংসগুলো প্লে করবে তোমাদের মাথার মধ্যে বসেই যাবে যে হ্যাঁ এগুলো ওপেন স্ট্রিংস, মানে অন্য কেউ বাজাচ্ছে তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে হ্যাঁ টিউন আছে কি নেই। ওকে, সো আজকের লেসন এই পর্যন্তই। আমার ওয়েবসাইট www.musicsukanto.in ভিজিট করতে ভুলুন আমার ওয়েবসাইটটি। ওখানে আমার এই ফার্স্ট টিউটোরিয়ালের উপর অনেক লেখা আমি পোস্ট করে দিয়েছি। সো তোমরা ওগুলো ভিজিট করতে পারো, দেখতে পারো এই লেসেন্সগুলো ফলো করার পাশাপাশি। ওকে, আরও রাইট হ্যান্ডের কিছু কাজও আমি এক্সট্রা আমার ওয়েবসাইটে দিয়ে দেবো এবং কীভাবে তোমরা নিজেরাও এরকম কিছু কাজ ফরমেশন করতে পারো, কিছু বানাতে পারো, সেটাও আমি তোমাদের চেষ্টা করব হেল্প করার। একদম ফ্রিলি শেখার চেষ্টা করো, কোনো চাপ নেই, খুব তাড়াতাড়ি তোমার ইমপ্রুভমেন্ট হবে, শুধু ধৈর্য রাখো। ওকে, টাটা, আজকের মতো।